হ্যালো, বাংলা গল্প চ্যানেলে সব্বাইকে সুস্বাগতম। সত্যজিৎ রায়ের লেখা গল্প ১০১ থেকে আমরা পরপর গল্পগুলো শুনছিলাম। ১৯টি গল্প আমরা শুনে নিয়েছি। আজকে আমরা ২০তম গল্প শুনব। গল্পের নাম বারিন ভৌমিকের ব্যারাম। লেখক সত্যজিৎ রায়। চলো শুরু করা যাক আজকের গল্প বারিন ভৌমিকের ব্যারাম। কন্ডাক্টরের নির্দেশ মতো ডি কামরায় ঢুকে বারিন ভৌমিক তার সুটকেসটা সিটের নিচে ঢুকিয়ে দিলেন। ওটা পথে খোলবার দরকার হবে না, ছোট ব্যাগটা হাতের কাছে রাখা দরকার। চিরুনি, বুরুশ, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, ট্রেনে পড়ার জন্য হ্যাডলি চেজের বই সবই রয়েছে ওই ব্যাগে। আর আছে থ্রোট পেলস। ঠান্ডা ঘরে ঠান্ডা লেগে গলা বসে গেলে, গলা কাল গান খুলবে না, চট করে একটা বড়ি মুখে পুরে দিয়ে রবিন ভৌমিক ব্যাগটাকে জানলার সামনে টেবিলের ওপর রেখে দিলেন। দিল্লিগামী ভেস্টিবিউয়েল ট্রেন ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি, অথচ তার কামরায় আর প্যাসেঞ্জার নেই কেন? এতখানি পথ কি তিনি একা যাবেন? এতটা সৌভাগ্য কি তার হবে? এ যে একেবারে আয়েসের পরাকাষ্ঠা। অবস্থাটা কল্পনা করে রবীন ভৌমিকের গলা থেকে এমনিই একটা গানের কলি বেরিয়ে এলো। বাগিচায় বুলবুল তুই ফুল শাখাতে দিবসে আজি রোদন। বাড়ির ভৌমিকে জানলা দিয়ে বাইরে হাওড়া স্টেশন প্ল্যাটফর্মের জনস্রোতের দিকে চাইলেন। দুটি ছোকরা তার দিকে চেয়ে পরস্পরে কি যেন বলাবলি করছে। বারিনকে চিনেছে তারা? অনেকেই চেনে, অন্তত কলকাতা শহরের, এবং অনেকে বড় বড় মফস্বল শহরে অনেকেই শুধু তার কণ্ঠস্বর নয়, তার চেহারার সঙ্গেও পরিচিতি। প্রতি মাসেই ৫-৭টা ফাংশনে তার ডাক পড়ে। বারিন ভৌমিক গাইবেন নজরুলগীতি ও আধুনিক। খ্যাতি ও অর্থ দুই এখন বাড়ির ভৌমিকের হাতের মুঠোয়। অবশ্যই এটা হয়েছে বছর ৫ হলো। তার আগে কয়েকটা বছর তাকে বেশ যাকে বলে স্ট্রাগলই করতে হয়েছে, গানের জন্য নয়। গাইবার ক্ষমতা তার সহজাত, কিন্তু শুধু গাইলেই তো আর হয় না, তার সঙ্গে চাই কপাল জোর, আর চাই ব্যাকিং। ১৯৬৭ সালে ১৯ পল্লীর পুজো প্যান্ডেলে ভোলা বানুজ্জে তাকে দিয়ে যদি না জোর করে বসিয়ে বিজনে গানখানা গাওয়াতেন, বাণীর ভৌমিকে দিল্লি যাওয়াটা এই গানেরই দৌলতে। দিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশন তাকে ফার্স্ট ক্লাসের খরচ দিয়ে নিয়ে যাচ্ছে তার জুবিলি অনুষ্ঠানে নজরুলগীতি পরিবেশনের উদ্দেশ্যে। থাকার ব্যবস্থাও অ্যাসোসিয়েশনই করবে। দুদিন দিল্লিতে থেকে তারপর আগ্রা ফতেপুর সিক্রি দেখে ঠিক 7 দিন পরে আবার কলকাতায় ফিরবেন বারিন ভৌমিক। তারপর পুজো পড়ে গেলে তার জন্য আর অবসর নেই। প্রহরে প্রহরে হাজিরা দিতে হবে গানের আসরে, শ্রোতাদের কানে মধু বর্ষণ করার জন্য। আপনার লাঞ্চের অর্ডারটা স্যার। কন্ডাক্টর গার্ড এসে দাঁড়িয়েছেন। কি পাওয়া যায়? বারিন প্রশ্ন করলেন। আপনি নন ভেজিটেরিয়ান তো? দেশি খাবেন না ওয়েস্টার্ন স্টাইল? দেশি হলে আপনার। বাড়ির নিজের ইচ্ছা মতো লাঞ্চের অর্ডার দিয়ে সবেমাত্র একটি ট্রিকলস ধরিয়েছেন, এমন সময় একটি প্যাসেঞ্জার এসে কামরায় ঢুকলেন, এবং ঢোকার সঙ্গে সঙ্গেই দিল্লির গাড়ি গা ঝড়া দিয়ে যাত্রা শুরু করলো। নবাগত নবাগত যাত্রীটির চোখে সঙ্গে চোখাচোখি হতেই তাকে চেনা মনে হওয়ায় বারিনের মুখে একটা হাসির আভাস দেখা দিয়ে আগন্তুকের দিকে থেকে কোনো সাড়া না পেয়ে মুহূর্তেই মিলিয়ে গেল। বারিন কি তাহলে ভুল করেছিলেন? ছি ছি ছি, এই অবিবেচক বোকা হাসিটার কি দরকার ছিল? কি অপ্রস্তুত! মনে পড়ল একবার রেসের মাঠে একটি ব্রাউন পাঞ্জাবি পরা পৌর ভদ্রলোককে পিছন দিক থেকে কি ত্রিবেদীদা বলে পিঠে একটা প্রচণ্ড চাপড় মারার পর মুহূর্তেই বারিন বুঝেছিলেন তিনি আসলে ত্রিবিবদা ত্রিদীপদা নয়। এই লজ্জাকর ঘটনার স্মৃতি তাকে অনেক দিন ধরে যন্ত্রণা দিয়েছেন। মানুষকে অপদস্থ করার জন্য কত রকম ফাঁদ যে চারিদিকে ছড়িয়ে রয়েছে। বাড়ির ভৌমিক আর একবার আগন্তুকের দিকে দৃষ্টি দিলেন। ভদ্রলোক স্যান্ডেল খুলে সিটের ওপর পা ছড়িয়ে বসে সদ্য কেনা ইলাস্ট্রেটের উইলস উইকলিটা নেড়ে ছেড়ে দেখলেন। কি আশ্চর্য!
আবার মনে হচ্ছে তিনি লোকটা আগে দেখেছেন। নিমেষেই দেখা নয়, তার চেয়ে অনেক বেশিক্ষণের দেখা। কিন্তু কবে, কোথায়? ঘন ভুরু, ঘন গোঁফ, পমেড দিয়ে পালিশ করা চুল, কপালের ঠিক মাঝখানে একটা ছোট্ট আঁচিল। এক মুখ, এ মুখ তার চেনা, নিশ্চয়ই চেনা। তিনি যখন সেন্ট্রাল টেলিগ্রাফে চাকরি করতেন তখনকার চেনা কি? কিন্তু একতরফা চেনা হয় কি করে? তার হাবভাব দেখে তো মনে হয় না যে তিনি কোস্মিনকালে বাড়িন ভৌমিককে দেখেছেন। আপনার লাঞ্চের অর্ডারটা। আবার কন্ডাক্টর গার্ড, বেশ হাসিখুশি হৃষ্টপুষ্ট অমায়বিক ভদ্রলোকটি। শুনুন, আগন্তুক বললেন, লাঞ্চ তো হবে, তার আগে এক কাপ চা হবে কি? সার্টেনলি, সার্টেনলি। শুধু এক কাপ চা আর লিকার দিলেই হবে। আমি আর টি খাই। বাড়িন ভৌমিকের হঠাৎ মনে হলো তার তলপেটে একটা নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে গিয়ে জায়গাটা এরকম খালি হয়ে গিয়েছে। আর তারপরেই মনে হলো তার হৃৎপিণ্ডটা হঠাৎ হাত পা গজিয়ে ফুসফুসের খাঁচাটার মধ্যে লাফাতে শুরু করেছে। শুধু গলার স্বর নয়, এই গলার স্বরে বিশেষ জোর দিয়ে বলা শুধু একটি কথা, রটি। ব্যাস। ওই একটি কথা বাড়িনের মনের সমস্ত অনিশ্চয়তাকে এক ধাক্কায় দূর করে দিয়ে সেই জায়গায় একটি স্থির প্রত্যয়কে এনে বসিয়ে দিয়েছে। বাড়িন যে ব্যক্তিটিকে শুধু দেখেছেন তা নয়, তার সঙ্গে ঠিক একইভাবে দিল্লিগামী ট্রেনের প্রথম শ্রেণীর শীতলাপনিত কামরায় মুখোমুখি বসে একটানা প্রায় 8 ঘন্টা ভ্রমণ করেছেন। তিনি নিজে যাচ্ছিলেন পাটনা, আর আপন মামাতো বোন শিপ্রার বিয়েতে তার 3 দিন আগে রেসের মাঠে ট্রেবল ট্রকে একসঙ্গে 7,000 টাকা জিতে তিনি জীবনে প্রথমবার প্রথম শ্রেণীতে ট্রেনে চড়ার লোভ সামলাতে পারেননি। তখন তার গায়ে হিসাবে নাম হয়নি। ঘটনাটা ঘটে 64-এ, 9 বছর আগে। ভদ্রলোকের পদবিটা যেন আবছা আবছা মনে পড়ছে, দিয়ে চৌধুরী চক্রবর্তী চ্যাটার্জি। কন্ট্রাক্টর গার্ড লাঞ্চের অর্ডার নিয়ে চলে গেলেন। বাড়িন অনুভব করলেন তিনি আর এই লোকটার মুখোমুখি বসে থাকতে পারছেন না। বাইরে করিডোরে গিয়ে দাঁড়ালেন। দরজার মুখ থেকে 5 হাত ডাইনে চয়ের দৃষ্টির বেশ কিছুটা বাইরে। কোইন্সিডেন্সের বাংলা বাড়িন ভৌমিক জানেন না, কিন্তু এটা জানেন যে প্রত্যেক জীবনী এবং জীবিকা জীবনেই ওই জিনিসটা বার কয়েক ঘটে থাকে। কিন্তু তা বলে এইরকম কোইন্সিডেন্স? কিন্তু দিয়ে কি তাকে চিনতেন না? চেনার দুটো কারণ থাকতে পারে। এক, হয়তো চয়ের স্মরণশক্তি কম। দুই, হয়তো 9 বছরের বাড়ির চেহারা অনেক পরিবর্তন হয়েছে। জানলা দিয়ে বাইরের চলমান দৃশ্যের দিকে দেখতে দেখতে বাড়িন ভাবতে চেষ্টা করলেন তার 9 বছর আগের চেহারার সঙ্গে আজকের চেহারার কি তফাৎ হতে পারে। ওজন বেড়েছে অনেক, সুতরাং অনুমান করা যায় তার মুখটা আরো ভরেছে। আর কি, চশমা ছিল না, চশমা হয়েছে। গোঁফ, কবে থেকে গোঁফ কামিয়ে ফেলেছেন তিনি? হ্যাঁ, মনে পড়েছে, খুব বেশি নয়। হাজরা রোডের সেই সেলুন, একটা নতুন ছোকরা নাপিত দুপাশের গোঁফ মিলিয়ে কাটতে পারল না। বাড়ির নিজে ততটা খেয়াল করেনি, কিন্তু অফিসে সেই গোপলে লিফটম্যান সুকুদে থেকে শুরু করে 62 বছরের বুড়ো ক্যাশিয়ার কেশববাবু পর্যন্ত যখন এই নিয়ে মন্তব্য করলেন, তখন বাড়ির মরিয়া হয়ে ছাদের গোঁফটি কামিয়ে ফেললেন এবং সেই থেকে আর রাখেননি। এটা 4 বছর আগের ঘটনা। গোঁফ বাদে গালে মাংসযোগ, চোখে চশমা যোগ। বাড়ির খানিকটা নিশ্চিন্ত হয়ে আবার কামরায় এসে ঢুকলেন। বেয়ারা একটা ট্রেতে কাপ আর টিপট চয়ের সামনে পেতে দিয়ে চলে গেলেন। বাড়িনও পানীয় প্রয়োজন বোধ করছিলেন, ঠান্ডা হোক গরম হোক, কিন্তু বলতে গিয়েও বললেন না। যদি গলার স্বরে চিনে ফেলে, আর চিনলে পরে কি হতে পারে সেটা বাড়িন কল্পনাও করতে চায় না। অবশ্যই সবই নির্ভর করে কীরকম লোক তার ওপর। যদি অনিশি মেস্তার মতো হয় তাহলে বাড়ির নিস্তার পেতেও পারেন। একবার বাসে একটা লোক অনিমেষদার পকেটে হাতড়াচ্ছিলেন।
টের পেয়েও লজ্জায় তিনি কিছু বলতে পারেননি। মানিব্যাগ সমেত 4টি 10 টাকার কড়কড়ে নোট তিনি পকেটমারটিকে প্রায় এরকম দিয়েই দিয়েছিলেন। পরে বাড়িতে এসে বলেছিলেন, পাবলিক বাসে এক গাড়ি লোকের ভেতর একটা সিন হবে, আর তার মধ্যে একটা প্রমিনেন্ট পার্ট নেব আমি, এ হতে দেওয়া যায় না। এই লোক কি সেই রকম? না, হওয়াটাই স্বাভাবিক, কারণ অনিমেষদার মতো লোক বেশি হয় না। তাছাড়া চেহারা দেখেও মনে হয় এ লোক সেরকম নয়। খুব ঘন ভুরু, টোক্কর খাওয়া নাক, সামনের দিকে বেরিয়ে থাকা থুতনি, সব মিলিয়ে মনে হয় এ লোক বাড়িনকে চিনতে পারলেই তার লোমশ হাত দিয়ে শার্টের কলারটা খামচে ধরে বলবে, আপনি সেই লোক না যিনি 64-এ আমার ঘড়ি চুরি করেছিলেন? স্কাউন্ড্রেল, এই 9 বছর ধরে তোমার খুঁজে বেড়াচ্ছি আমি, আজ আমি তোমার। আর ভাবতে পারলেন না বাড়িন ভৌমিক। এই ঠান্ডা কামড়াতেও তার কপাল ঘেমে উঠছে। রেলওয়ের রেক্সিনে মোড়া বালিশে মাথা দিয়ে তিনি সটান সিটের ওপর শুয়ে পড়ে বাঁ হাত দিয়ে চোখ ঢেকে দিলেন। চোখ দেখেই সবচেয়ে সহজে মানুষকে চিনতে পারা যায়। বাড়িনও প্রথমে চোখে দেখেই চকে চিনতে পেরেছিলেন। প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তার মনে পড়ছে, শুধু চয়ের ঘড়ি চুরির ঘটনা না। সেই ছেলে বয়সে যার যা কিছু চুরি করেছেন সব তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। এক এক সময়ে খুব সামান্য সে জিনিস, হয়তো একটা সাধারণ উডপেন মুকুল মামার, কিংবা একটা দস্তা ম্যাগনিফাইং গ্লাস তার স্কুলের সহপাঠী অক্ষয়ের, অথবা ছেদিটার একজোড়া হাড়ের কাপ লিঙ্কস, যেটার কোনো প্রয়োজন ছিল না বাড়িনের, কোনোদিন ব্যবহারও করেনি। চুরির কারণ এই যে সেগুলো হাতের কাছে ছিল এবং সেগুলো অন্যের জিনিস। 12 বছর বয়স থেকে শুরু করে 25 বছর পর্যন্ত কমপক্ষে 50টা পরের জিনিস বাড়ির ভৌমিক কোনো না কোনো উপায়ে আত্মসাৎ করে নিজের ঘরে নিজের কাছে এনে রেখেছেন। একে চুরি ছাড়া আর কি বলা যায়? চোরের সঙ্গে তফাৎ শুধু এই যে চোর চুরি করে অভাবের তাড়নায়, আর তিনি করেছেন অভ্যাসের বশে। লোকে তাকে কোনোদিনও সন্দেহ করেননি, তাই কোনোদিনও ধরা পড়তে হয়নি। বাড়িন জানেন যে এইভাবে চুরি করাটা একটা ব্যারাম বিশেষ। একবার কথার ছলে এক ডাক্তার বন্ধুর কাছ থেকে তিনি ব্যারামের নামটাও জেনে গিয়েছিলেন, কিন্তু এখন মনে পড়ছে না। 9 বছর আগে চয়ের ঘড়ি নেওয়ার পর থেকে আজ অবধি এ কাজটা বাড়িন আর কখনো করেননি। এমনকি করার সেই সাময়িক অথচ প্রবল আকাঙ্ক্ষাটা অনুভব করেননি। বাড়িন জানেন যে এ উৎকট রোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। তার অন্যান্য চুরির সঙ্গে ঘড়ি চুরির একটা তফাৎ ছিল এই যে ঘড়িটা তার সত্যিই প্রয়োজন ছিল। রিস্ট ওয়াচ না, সুইজারল্যান্ডের তৈরি একটি ভারী সুন্দর ট্রাভেলিং ক্লক। একটা নীল চতুষ্কোণ বাক্স, তার ঢাকনা খুলতেই ঘড়িটা বেরিয়ে এসে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। অ্যালার্ম ঘড়ি, আর সেই অ্যালার্মের শব্দ এতই সুন্দর যে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কান জুড়িয়ে যায়। এই 9 বছর সামনে সেটা ব্যবহার করেছেন বাড়ির ভৌমিক। তিনি যেখানেই গেছেন সেখানেই সঙ্গে গেছে ঘড়ি। আজকেও সেই ঘড়ি তার সঙ্গে আছে, জানলার সামনে ওই টেবিলের উপর রাখা ব্যাগের মধ্যে। কদ্দূর যাবেন? বাড়ি তড়িৎস্পৃষ্টের মতো চমকে উঠলেন। লোকটা তার সঙ্গে কথা বলেছে, তাকে প্রশ্ন করেছে, দিল্লি? আজ্ঞে, দিল্লি। প্রথমবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে একটু বেশি আস্তে উত্তর দিয়ে ফেলেছিলাম বাড়িন। আপনার কি ঠান্ডায় গলা বসে গেল নাকি? না, ওটা হয় মাঝে মাঝে। অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশনের একমাত্র লাভ হচ্ছে ধুলোর হাত থেকে রেহাই পাওয়া, না হলে আমি ফার্স্ট ক্লাসেই যেতুম। বাড়িন চুপ। তা পারলে তিনি চয়ের দিকে তাকান না, কিন্তু তার দিকে দেখছে কিনা সেটা জানার জন্য দূরবীনার কৌতূহলে তার দিকে বারবার ভদ্রলোকের দিকে চাচ্ছেন। কিন্তু নিরুদ্বিগ্ন নিশ্চিন্ত। অভিনয় কি সেটা বাড়িন জানেন না। সেটা জানতে হলে লোকটিকে আরো ভালো করে জানা দরকার। বাড়িন যেটুকু জানেন সেটা তার গতবারের জানা। এক হলো দুধ চিনি ছাড়া চা পানের অভ্যাস, আর এক হলো স্টেশনে এলেই নেমে কিছু না কিছু খাবার জিনিস কিনে আনা, নোনতা জিনিস, মিষ্টি নয়। মনে হয় গতবার বাড়িন ভৌমিকের অনেক রকম মুখরোচক জিনিস খাওয়া হয়ে গিয়েছিল চয়ের দৌলতে। এছাড়া তার চরিত্রের আর একটা দিক প্রকাশ পেয়েছে পাটনা স্টেশনের কাছাকাছি এসে। এটার সঙ্গে ঘড়ির ব্যাপারটা জড়িত, তাই ঘটনাটা বাড়িনের স্পষ্ট মনে আছে। সেবার গাড়িটা ছিল অমৃতসর মেল, পাটনা পৌঁছাবে ভোর 5টায়।
কন্ডাক্টর এসে 4:30 তুলে দিয়েছিল বারিনকে। ও আধ জাগা, যদিও তিনি যাচ্ছেন দিল্লি। গাড়ি স্টেশনে পৌঁছাবার ঠিক 3 মিনিট আগে হঠাৎ ঘ্যাঁচ করে থেমে গেল। ব্যাপার কি? লাইনের ওপর দিয়ে ল্যাম্প ও টর্চের ছুটোছুটি দেখে মনে হলো কোনো গোলমাল বেঁধেছে। শেষটায় গার্ড এসে বলল একটা বুড়ো নাকি লাইন পার হতে গিয়ে ইঞ্জিনে কাটা পড়েছে, তার লাশ সরালেই গাড়ি চলবে। খবরটা পাওয়া মাত্র ভারী উত্তেজিত হয়ে স্লিপিং স্যুট পরেই অন্ধকারে নেমে চলে গেলেন ব্যাপারটা চাক্ষুষ দেখে আসতে। এই সুযোগেই রবিন তার বাক্স থেকে ঘড়ি বার করে নেয়। সেই রাতেই চকে দেখেছিলেন সেটাই দম দিতে। লোভেও যে লাগেনি তা নয়, তবে সুযোগের অভাব হবে জেনে ঘড়ির চিন্তা মন থেকে দূর করে দিয়েছিলেন। এই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সে সুযোগ এসে পড়তে সে লোভ এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠল যে বাঙ্কের ওপরের অন্য একটি ঘুমন্ত প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও তিনি ঝুঁকি নিয়ে দ্বিধা করেননি। কাজটা করতে তার মাত্র 15-20 সেকেন্ড। ফিরলেন প্রায় 5 মিনিট পরে। হরি বল ব্যাপার ভিখিরি, ধর একদিকে মুড়ো এক ধর একদিকে মুড়ো একদিকে। সামনে কাউ ক্যাচার থাকতে কাটা যে কেন পরে বুঝতে পারি না মশাই। ওটার উদ্দেশ্য তো লাইনে কিছু পড়লে সেটাকে ঠেলে বাইরে ফেলে দেওয়া। পাটনায় নেমে স্টেশন থেকে বেরিয়ে মেজমামার মোটরে ওঠার সঙ্গে সঙ্গেই বাড়ির ভৌমিকের তলপেটের অস্বস্তিটা ম্যাজিকের মতো উড়ে যায়। তার মনে হলো মন বলে হরিণ মালিকের সঙ্গে এককাল সে ব্যবধান ছিল, কেউ কারোর নাম শোনেনি, কেউ কাউকে দেখেনি। গত 8 ঘন্টা আকস্মিক সান্নিধ্যের পর আবার সেই ব্যবধান এসে পড়েছে। এর পরে আবার কোনো দিন পরস্পরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা কোটিতে 1 কিংবা হয়তো তার চেয়েও কম। কিন্তু এই তিল প্রমাণ সম্ভাবনায় 9 বছর পরে হঠাৎ সত্যে পরিণত হবে সেটা কে জানত। বাড়ির মনে মনে বললেন, এ ঘটনা ঘটার থেকে মানুষ কুসংস্কারে জ্বালিয়ে জড়িয়ে পড়ে। আপনি কি দিল্লির বাসিন্দা না কলকাতার? বারিনের মনে পড়ল সেবার লোকটা তাকে নানা রকম প্রশ্ন করেছিল। এই গায়ে পড়া আলাপ করার বাতিকটা বারিন পছন্দ করেন না। কলকাতা, বারিন জবাব দিলেন। তার অজান্তেই তার স্বাভাবিক গলার স্বরটা বেরিয়ে পড়েছে। বারিন নিজেকে ধিক্কার দিলেন, ভবিষ্যতে তাকে আরো সতর্ক হতে হবে। কিন্তু এ কি, ভদ্রলোক তার দিকে এভাবে একদৃষ্টিতে চেয়ে রয়েছেন কেন? সহসা সে কৌতূহলের কারণ কি? বারিন অনুভব করলেন তার নাড়ি আবার চঞ্চল হয়ে উঠেছে। আপনি কি রিসেন্টলি কোনো ছবি আপনার কি রিসেন্টলি কোনো ছবি বেরিয়েছে কাগজে? বারিন বুঝলেন এ ব্যাপারে সত্য গোপন করা বুদ্ধিমানের কাজ হবে না। ট্রেনের অন্যান্য বাঙালি যাত্রী রয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ তাকে চিনে ফেললেও ফেলতে পারে। এর কাছে নিজের পরিচয়টা দিলে ক্ষতি কি? বরং বারিন যে একজন খ্যাতনামা ব্যক্তি সেটি জানলে পরে 9 বছর আগের সেই ঘড়ি চোরের সঙ্গে তাকে এক করে এর পক্ষ করা সম্ভব হবে না। কোথায় দেখেছেন আপনি ছবি? বারিন প্রশ্নটা পাল্টা প্রশ্ন করলেন। আপনি গান করেন কি? আবার প্রশ্ন। হ্যাঁ, তাই একটু আধটু। আপনার নামটা? বারীন্দ্রনাথ ভৌমিক। তাই বলুন বারিন ভৌমিক, তাই চেনা চেনা মনে হচ্ছিল। আপনি তো রেডিওতে থাকেন, গেয়ে থাকেন মাঝে মাঝে। আজ্ঞে হ্যাঁ, আমার স্ত্রী আপনার খুব ভক্ত। দিল্লি যাচ্ছেন কি গানের ব্যাপারে? হ্যাঁ। বেশি ভেঙে বললেন না বারিন, শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর হয়, তবে তাই বলবেন। দিল্লিতে এক ভৌমিক আছে ফিনান্সে, স্কটিশে পড়তো আমার সঙ্গে, নীতিশ ভৌমিক। আপনার কোনো ইয়ে নাকি? ইয়ে বটে, বারিনের খুড়তুতো দাদা। কড়া সাহেবী মেজাজের লোক, তাই বারিনের আত্মীয় হলেও সমগোত্রীয় নয়। আজ্ঞে না, আমি চিনি না। এখানে মিথ্যে বলাটাই শ্রেয় বিবেচনা করলেন বারিন। লোকটা একবার কথা বন্ধ করলে পারে, এত জেরা কেন রে বাপু? যাক, লাঞ্চ এসে গেছে, আশা করি কিছুক্ষণের জন্য প্রশ্নবাণ বন্ধ হবে। তাই হলো, ভোজন রসিক। একেবারে মুখে খাদ্য প্রবেশ করলে কথার রাস্তা যেন আপনা থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু বারিন ভৌমিকের ভয় খানিকটা কেটে গেলেও একটা অস্বস্তি এখনো রয়ে গেছে। এখনো 20 ঘন্টার পথ বাকি। মানুষের স্মৃতিভাণ্ডার বড় আশ্চর্য জিনিস। কিসে খোঁচা মেরে
কোন আদ্যিকালের কোন স্মৃতিকে জড়িয়ে তুলবে তার কিছু ঠিক নেই। ওই যেমন রটির বাড়িনের বিশ্বাস এ বিশেষ কথাটা না শুনলে সে 9 বছর আগের ঘড়ির মালিক চয়েস ধারণা কিছুতেই ওর মনে বদ্ধমূল হতো না। সেই রকম বাড়িনের কোনো কথায় বা কাজে যদি তার পুরানো পরিচয়টা চয়ের সামনে ধরা পড়ে যায়, এই সব ভেবে বাড়িন স্থির করলেন যে তিনি কথাও বলবেন না, কাজও করবেন না। খাবার পর মুখের সামনে হ্যাডলি চেজের বইটা খুলে বালিশে মাথা দিয়ে শুয়ে রইলেন। প্রথম পরিচ্ছদটা শেষ করে সাবধানে ঘাড় ফিরিয়ে দেখলেন ঘুমিয়ে পড়েছে। অন্তত দেখলেন তাই মনে হয়। ইলাস্ট্রেটের উইকলিটা হাত থেকে মেঝেতে পড়ে গেল। চোখ দুটো হাতে ঢাকা, কিন্তু বুকের ওঠানামা দেখে ঘুমন্ত লোকের স্বাভাবিক স্বচ্ছল নিঃশ্বাস বলেই মনে হয়। বাড়ির জানলা দিয়ে বাইরের দিকে চাইলেন। মাঠ, ঘাট, গাছপালা, খোলা বাড়ি মিলিয়ে বিহারের রুক্ষ দৃশ্য। জানলার ডবল কাঁচ ভেদ করে ট্রেনের শব্দ প্রায় পাওয়াই যায় না, যেন দূর থেকে শোনা অনেক মৃদঙ্গে একই সঙ্গে একই বোলতোলের শব্দ। ধিক নাক না ধিক নাক, ধাদিন নাক নাদিন নাক, ধাদিন নাক নাদিন নাক। এই শব্দের সঙ্গে এবার যোগ হয় আরেকটি শব্দ এর নাসিকাধ্বনি। বাড়ির ভৌমিক অনেকটা নিশ্চিন্ত বোধ করলেন। নজরুলের একটা বাছাই করা গানের প্রথম লাইনটা গুনগুন করে দেখলেন। সকালের মতো একটা মসৃণ না হলেও গলাটা তার নিজের কানে খারাপ লাগলো না। এবার বেশি শব্দ না করে গলাটা খাকড়ে তিনি গানটা আবার ধরলেন, এবং ধরেই তৎক্ষণাৎ তাকে থেমে যেতে হলো। একটা চরম বিভীষিকাময় শব্দ তার কানে শুকিয়ে দিয়ে কান বন্ধ করে দিয়েছে। ঘড়িতে অ্যালার্ম বাজার শব্দ। তার ব্যাগের মধ্যে রাখা সুইস ঘড়িতে কেমন করে জানি অ্যালার্ম বেজে উঠেছে, এবং বেজেই চলেছে। বাড়ির ভৌমিকের হাত পা পেটের মধ্যে সেঁটিয়ে গেছে। তার দেহ কষ্টাগত, তার দৃষ্টি ঘুমন্ত চয়ের দিকে নিবদ্ধ। চয়ের হাত যেন একটু নড়ল। বাড়ির প্রমাদ গুনলেন। চয়ে ঘুম ভেঙেছে। চোখের ওপর থেকে হাত সরে এলো। গ্লাসটা বুঝি ওদিকে নামিয়ে রাখুন তো, ভাইব্রেট করছে। বাড়ির ভৌমিক দেওয়ালে লাগানো লোহার আংটার ভেতরে গ্লাসটা তুলতেই শব্দটা থেমে গেল। সেটা টেবিলে রাখার আগে তার ভিতরে জলটুকু খেয়ে গ্লাসটা ভিজিয়ে তিনি খানিকটা আরাম পেলেন। তবুও গানের অবস্থায় আসতে দেরি হচ্ছে। হাজারীবাগ রোডের কিছু আগে চা এলো। পরপর 2 পেয়ালা গরম চা, এবং চয়ের কাছ থেকে আর কোনো রকম জেরা বা সন্দেহের কোনো লক্ষণ না পেয়ে বাইরের গড়া আরো অনেকটা খোসলা হলো। বাইরে বিকালের পড়ন্ত রোদ আর দূরের ঢিলার দিকে চেয়ে গাড়ির ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে একটা আধুনিক গানের খানিকটা গুনগুন করে গেয়ে আসন্ন বিপদের শেষ আশঙ্কাটুকু তার মন থেকে কেটে গেল। গয়াতে চয়ে 9 বছরের আগের অভ্যাস অনুযায়ী প্ল্যাটফর্মে নেমে সেলোফোনে মোড়া 2 প্যাকেট চানাচুর কিনে এনে তার একটা বাড়ির ভৌমিককে দিলেন। বাড়ির দিব্যি তৃপ্তির সঙ্গে সেটা খেলেন। গাড়ি ছাড়ার মুখে সূর্য ডুবে গেল। ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে বলল, আমরা কি লেট রান করছি? আপনার ঘড়িতে কটা বাজে? এই প্রথম বাড়ির ভৌমিকের খেয়াল হলো যে চয়ের হাতে ঘড়ি নেই। ব্যাপারটা অনুধাবন করে তিনি বিস্মিত হলেন, এবং হয়তো সে বিস্ময় খানিকটা তার চাহনিতে প্রকাশ পেল। পর মুহূর্তেই খেয়াল হলো চয়ের প্রশ্নের জবাব দেওয়া হয়নি। নিজের ঘড়ির দিকে এক ঝলক দৃষ্টি দিয়ে বললেন, 7:35। তাহলে তো মোটামুটি টাইমেই যাচ্ছি। হ্যাঁ, আমার ঘড়িটা আজই সকালে এইচএমডি দিব্যি টাইম দিচ্ছিল। বিছানার চাদর ধরে এমন এক টান দিয়েছে যে ঘড়িটা একেবারে বাড়ির চুপ। যথেষ্ট। ঘড়ির প্রসঙ্গ তার কাছে 16 আনা অপ্রীতিকর, অবাঞ্ছনীয়। আপনার কি ঘড়ি? এইচএমটি ভালো সার্ভিস দিচ্ছে?
আসলে আমার ঘড়িটা লকটাই খারাপ। বাড়ির ভৌমিক একটা হাই তুলে নিজেকে নিরুদ্বিগ্ন প্রতিপন্ন করার চেষ্টায় ব্যর্থ হলেন। তার অঙ্গ প্রত্যঙ্গের অসাড়তা চোয়াল পর্যন্ত পৌঁছে গেছে, মুখ খুলল না। শ্রবণ শক্তি লোপ পেয়ে তিনি সবচেয়ে খুশি হতেন, কিন্তু তা হবার নয়। জয়ের কথা দিব্যি তার কানে প্রবেশ করছে। একটা সুইস ঘড়ি জানেন, সোনার ট্যাঙ্কলি ক্লক, জেনিভা থেকে নিয়ে দিয়েছিল আমার এক বন্ধু। 1 মাসও ব্যবহার করিনি, ট্রেনে যাচ্ছি দিল্লি বছর 8 আগে। এই যে আমি আপনি ট্রাভেল করছি, সেই রকমই একটা কামরায় আমরা দুজন, আমি আর এক ভদ্রলোক বাঙালি। কি ডেয়ারিং ভেবে দেখুন। হয়তো বাথরুম টাথরুম গিয়েছি, কি স্টেশন এসছে, প্ল্যাটফর্মে নেমেছি, আর সেই ফাঁকে ঘড়িটা বেমালুম চেপে দিল। অথচ দেখে বোঝার জো নেই ফার্স্ট ক্লাসে যাচ্ছেন। দিব্যি ভদ্রলোক মতো চেহারা, খুনটুন যে করে বসেনি এই ভাগ্যে। তারপর থেকে তো আর ট্রেনেই চড়িনি। এবারেও প্লেনেই যেতুম, কিন্তু ফ্লাইট অর্ডার স্ট্রাইকটা দিল ব্যাগরা। বাড়ির মৌমিকে গলা শুকিয়ে, ঠোঁটের চারপাশটা অবশ্য। অথচ তিনি বেশ বুঝতে পারছেন যে এতগুলো কথার পরে কিছু না বললে অস্বাভাবিক হবে, এমনকি সন্দেহজনক হতে পারে। প্রাণান্তে চেষ্টা করে, অসীম মনোবল প্রয়োগ করে অবশেষে কয়েকটা কথা বেরোলো মুখ দিয়ে। আপনি খোঁজ করেননি? আর খোঁজ, এসব কি আর খোঁজ করে ফেরত পাওয়া যায়? তবে লোকটার চেহারা মনে রেখেছিলাম অনেক দিন, এখনো আবছা আবছা মনে আছে। মাঝারি রং, গোঁফ আছে, আপনারই মতো হাইট হবে, তবে রোগা। আর একটিবার যদি সাক্ষাৎ পেতুম তো বাপের নাম ভুলিয়ে দিতুম। একেবারে বক্সিং করতুম জানেন, লাইট হেভি ওয়েট চ্যাম্পিয়ন ছিলাম। এক লোকে 14 পুরুষের ভাগ্যি যে আর দ্বিতীয়বার আমার সামনে আসেনি। ভদ্রলোকের নামটাও মনে পড়ে গেছে, চক্রবর্তী, পুলক চক্রবর্তী। আশ্চর্য, ওই বক্সিং এর কথাটা বলা মাত্র নামটা সিনেমার টাইলের মতো যেন চোখের সামনে দেখতে পেলেন বাড়ির। গতবারও বক্সিং নিয়ে অনেক কথা বলেছিলেন পুলক চক্রবর্তী, কিন্তু নামটা জেনেই বা কি হবে? উনি তো কোনো অপরাধ করেননি, অপরাধী বাড়ির নিজে। আর সেই অপরাধের বোঝা দুর্বিষহ হয়ে উঠেছে। সব স্বীকার করলে কেমন হয়? ঘড়িটা ফেরত দিলে কেমন হতো? হাতের কাছে ব্যাগটা খুললেই তো। ধুর পাগল, এসব কি চিন্তাকে প্রশ্রয় দিচ্ছেন মমি? নিজেকে চোর বলে পরিচয় দেবেন? প্রখ্যাত কণ্ঠশিল্পী তিনি। তিনি না বলিয়া পরের দ্রব্য নেওয়ার কথা স্বীকার করবেন? তার ফলে তার নাম যখন ধুলোই লুটাবে, তখন তার গানের ডাক আসবে কহুতে। তার ভক্তের দলই বা কি ভাববে, কি বলবে? ইনি নিজেই যে সাংবাদিক নয় বা সংবাদপত্রের সঙ্গে যুক্ত নয়, তারই বা গ্যারান্টি কোথায়? না, স্বীকার করার প্রশ্ন ওঠে না। হয়তো স্বীকার করার প্রয়োজন নেই। পুলক চক্রবর্তী ঘন ঘন চাইছেন তার দিকে। আরও 16 ঘন্টা আছে দিল্লি পৌঁছাতে। কোনো এক বীভৎস মুহূর্তে ফস করে চিনে ফেলার দীর্ঘ সুযোগ পড়ে আছে সামনে। আর এই তো সেই লোক। বাড়ির কল্পনা করলেই তার গোঁফ খসে পড়ে গেছে, গাল থেকে মাংস ঝরে গেছে, চোখ থেকে চশমা খুলে গেছে। পুলক চক্রবর্তী এক দৃষ্টিতে চেয়ে রয়েছে তার 9 বছর আগের চেহারার দিকে। ঈষৎ কটা চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হয়ে আসছে। তার ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে উঠছে। বাছাধন, পথে এসে এবার। একদিন বাদে বাগে পেয়েছি তোমার। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। 10টা নাগাদ বাড়ির ভৌকের কম্প দিয়ে জ্বর এলো। গার্ডের বলে তিনি একটি অতিরিক্ত কম্বল চেয়ে নিলেন। তারপর দুটি কম্বলে একসঙ্গে পা থেকে নাক অব্দি টেনে দিয়ে শয্যা নিলেন। পুলক চক্রবর্তী কামরার দরজা বন্ধ করে ছিটকানি লাগিয়ে দিলেন। বাতি নেভাতে গিয়ে বাড়িনের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, আপনাকে অসুস্থ বলে মনে হচ্ছে, ওষুধ খাবেন? ভালো বড়ি আমার কাছে আছে, দুটো খেয়ে নিন। এয়ার কন্ডিশনার অভ্যাস নেই বোধহয়। ভৌমিক বড়ি খেলেন। একমাত্র ভরসা যে ঘড়ি চোর বলে তিনি চিনতে পারলেও তাকে অসুস্থ দেখে অনুকম্পা বশত পুলক চক্রবর্তী কঠিন শাস্তি থেকে বিরত হবেন। একটা ব্যাপার তিনি ইতিমধ্যে স্থির করে ফেলেছেন, পুলক তাকে চিনতে না পারলেও কাল দিল্লি পৌঁছানোর আগে কোনো এক সুযোগে সুইট ঘড়িটা তার আসল মালিকের বাক্সের মধ্যে চালান দিতে হবে।
যদি সম্ভব হয় তো মাঝরাতেই কাজটা সারা যেতে পারে, কিন্তু জ্বরটা না কমলে কম্বলের তলা থেকে বেরোনো সম্ভব নয়। এখনো মাঝে মাঝে সমস্ত শরীর কেঁপে উঠছে। পুলক তার মাথায় কাছে রিডিং ল্যাম্পটি জ্বালিয়ে রেখেছেন। তার হাতে খোলা একটা পেপার ব্যাগ বই। কিন্তু তিনি কি সত্যিই পড়ছেন, না বইয়ের পাতায় চোখ রেখে অন্য কিছু চিন্তা করছেন? বইটা এক ধারে ধরা রয়েছে কেন? পাতা উল্টাচ্ছে না কেন? কতক্ষণ সময় লাগে পাশাপাশি দুটো পাতা পড়তে? এবার বাড়ির লক্ষ্য করলেন যে পুলকের দৃষ্টি বইয়ের পাতা থেকে সরে আসছে। তার মাথাটা ধীরে ধীরে পাশের দিকে ঘুরল। দৃষ্টি ঘুরে আসছে বাড়িনের দিকে। বাড়িন চোখ বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। এখনো কি পুলক চেয়ে আছে তার দিকে? খুব সাবধানে চোখের পাতা দুটোকে যৎসামান্য ফাঁক করলেন বাড়িন। আবার তৎক্ষণাৎ বন্ধ করে দিলেন। পুলক সটান চেয়ে আছে তার দিকে। বাড়িন অনুভব করলেন তার বুকের ভেতরে একটা ব্যাঙটা আবার লাফাতে শুরু করেছে। পাঁজরার হাড়ে আবার ধাক্কা পড়ছে। ধুকপুক ধুকপুক ধুকপুক। দারবার ছন্দ। ট্রেনের চাকার গম্ভীর ছন্দের সঙ্গে মিশে যাচ্ছে সে ছন্দ। একটা মৃদু কচ শব্দের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ অবস্থাতেই বারেন বুঝতে পারলেন যে কামরার শেষ বাতিটা নিভে গেছে। এবার সাহস পেয়ে চোখ খুলে বারিন দেখলেন যে দরজার পর্দার ফাঁক দিয়ে আসা ক্ষীণ আলো কামরার অন্ধকারটাকে জমাট বেঁধে দেয়নি। সেই আলোয় দেখা গেল পুলক চক্রবর্তী তার হাতের বইটা বারিন ব্যাগের পাশে রাখলেন। তারপর কম্বলটাকে একেবারে থুতনি অবধি টেনে নিয়ে পাশ দিয়ে বারিনের মুখোমুখি হয়ে একটা সশব্দ হাই তুললেন। বারিন ভঙ্গি টেক পেলেন তার হৃদস্পন্দন কমে স্বাভাবিক হয়ে আসছে। কাল সকালেই পুলকের ট্রাভেলিং ক্লক তার নিজের ব্যাগ থেকে পুলকের সুটকেসের জামা কাপড়ের তলায় চালান দিতে হবে। সুটকেসে চাবি লাগানো নেই। একটুক্ষণ আগেই পুলক স্লিপিং স্যুট বার করে পড়েছে। বাহিনীর কাঁপুনি বন্ধ হয়ে গিয়েছে, বোধহয় ওষুধে কাজ দিয়েছে। কি ওষুধ দিলেন ভদ্রলোক? নামটা তো জিজ্ঞাসা করা হয়নি। অসুস্থতার ফলে দিল্লির সঙ্গীত রসিকের বাহবা থেকে যাতে সঞ্চিত না হয় সেই আশায় অবশ্য ব্যগ্রভাবে পুলক চক্রবর্তীর দেওয়া বড়ি গিলেছেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে না, এসব চিন্তা প্রশ্রয় দেবেন না তিনি। গেলাসের ঠুন ঠুন কি অ্যালার্ম ক্লক ভেবে তিনি অবস্থা হয়েছেন। এসবের জন্য তার অপরাধবোধ জর্জরিত অসুস্থ মন। কাল সকালে তিনি এর প্রতিকার ব্যবস্থা করবেন। মন খোলসা না হলে গলা খুলবে না, গান বেরোবে না। বেঙ্গলি অ্যাসোসিয়েশন। চায়ের সরঞ্জামের টুংটাং শব্দে বাড়ির ভৌমিকের ঘুম ভাঙল। বেয়ারা এসছে ট্রে নিয়ে, চা, রুটি, মাখন, ডিমের অমলেট। এসব তার চলবে কি? জ্বর আছে কি এখনো? না, নেই, শরীর ঝরঝরে হয়ে গিয়েছে। মোক্ষম ওষুধ দিয়েছেন পুলক চক্রবর্তী। ভদ্রলোকের প্রতি একটা কৃতজ্ঞতার ভাব জেগে উঠল বারিনের মনে। কিন্তু তিনি কোথায়? বাথরুমে বোধহয়। তিনি করিডোরে। বেয়ারা চলে গেলে পর বারিন বাইরে বেরোলেন। করিডোর খালি। কতক্ষণ হলো বাথরুমে গেছেন ভদ্রলোক? একটা চান্স নেওয়া যায় কি? বারিন চান্সটা নিলেন বটে, কিন্তু সফল হলেন না। ব্যাগ থেকে ঘড়ি বার করে পুলক চক্রবর্তী সুটকেসে টেনে বার করার জন্য নিচু হতে না হতেই ভদ্রলোক তোয়ালে ও খৌড়ি সরঞ্জাম হাতে কামরায় এসে ঢুকলেন। বারিন ভৌমি তার ডান হাতের মুঠো করে সোজা হয়ে দাঁড়ালেন। কেমন আছেন? অলরাইট। হ্যাঁ, এটা চিনতে পারছেন? বারিন তার মুঠো খুলে ঘড়ি সমেত হাতটা পুলকের সামনে ধরলেন। তবে মনে হয় তবে তবে মনে এখন একটা আশ্চর্য দৃঢ়তা এসছে। চুরির ব্যারাম তিনি অনেক দিন কাটিয়ে উঠেছেন, কিন্তু সেই যে লুকোচুরি, সেটাও তো চুরি। এই ঢাক ঢাক ঘুরঘুর কিন্তু কিন্তু করবো ভাব, এই সব তলপেটে খালি, গলা শুকনো, করগর্দন ধুকপুক, এটা অত ব্যারাম। এটাকে কাটিয়ে না উঠতে পারলে নিস্তার নেই। সোয়েস তিনি। পুলক চক্রবর্তী হাতের তোয়ালের একটা অংশ তার ডান হাতের তর্জনীর সাহায্যে সবেমাত্র কানের মধ্যে গুঁজেছিলেন। এমন সময় বারিনের হাতে ঘড়িটা দেখে হাত তার কানেই রয়ে গেল। বারিন বললেন,
আমি সেই লোক, মোটা হয়েছি, গোঁফটা কামিয়েছি আর চশমা নিয়েছি। আমি পাটনা যাচ্ছিলাম, আপনি দিল্লি। 64-এ সেই যে একটি লোক কাটা পড়লো, আপনি দেখতে নামলেন, সেই সুযোগে আমি ঘড়িটা নিয়ে নিই। পুলকের দৃষ্টি এখন ঘড়ি থেকে সরে গিয়ে রাবিনের চোখের ওপর নিবদ্ধ। বারিন দেখলেন তার কপালে মাঝখানটা, নাকের ওপর দুটো সমান্তরাল ভাঁজ, চোখের সাদা অংশ অস্বাভাবিক রকম প্রকট, ঠোঁট দুটো ফাঁক হয়ে গিয়ে কিছু বলার জন্য তৈরি হয়েই কিছু বলতে পারছে না। বারিন বলে চললেন, আসলে ওটা আমার একটা ব্যারাম জানেন, মানে আমি আসলে চোর নয়, ডাক্তারিতে এর একটি নাম আছে, এখন মনে পড়ছে না। যাই হোক, এখন আমি একেবারে মানে নর্মাল। ঘড়িটা অদ্দিন ছিল, ব্যবহার করেছি, আজও সঙ্গে রয়েছে। আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রায় মিরাক্কেলের মতো, তাই আপনাকে ফেরত দিচ্ছি। আশা করি আপনার মনে কোনো ইয়ে থাকবে না। পুলক চক্রবর্তী একটা অস্পষ্ট থ্যাঙ্কস ছাড়া আর কিছু বলতে পারলেন না। তার হারানো ঘড়ি তার নিজের কাছে ফিরে এসেছে হতভম্বভাবে। সেটি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বারিন তার ব্যাগ থেকে দাঁতের মাজন, টুথব্রাশ ও দাড়ি কামানোর সরঞ্জাম বার করে তোয়ালের র‍্যাক থেকে নামিয়ে নিয়ে কামরার দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নজরুলের কত রাতই পোহালো বিফলে গানের খানিকটা গেয়ে বুঝলেন যে তার কণ্ঠে স্বাভাবিকতা, সাবলীলতা ফিরেতে পেয়েছেন। ফাইন্যান্সে এনসি ভৌমিককে টেলিফোন পেতে প্রায় 3 মিনিট সময় লাগে। শেষে একটা পরিচিত গম্ভীর কণ্ঠে শোনা গেল, হ্যালো, কি নীতিশ দা, আমি ভদু। কিরে তুই এসে গিয়েছিস? আজ যাব তোর গলাবাজি শুনতে। তুই একটা কেউকেটা হয়ে গেলি শেষটায়, ভাবা যায় না। যাক, কি খবর বল, হঠাৎ নিশিতদাকে মনে পড়লো নাকি? ইয়ে, পুলক চক্রবর্তী বলে কাউকে চিনতে? তোমার সঙ্গে নাকি স্কটিশে পড়তো, বক্সিং করতো। কে, ঝাড়ুদার? ঝাড়ুদার? ও যে জিনিসপত্র ঝেড়ে দিত, আহ, এর ওর ফাউন্টেন পেন, লাইব্রেরি বই, কমন রুম থেকে টেবিল টেনিস ব্যাট, আমার সব রসনটা ওই তো ঝেড়েছে, অথচ অভাব টভাব নেই। বাপ রিচ ম্যান। ওটা এক ধরনের ব্যারাম, জানিস তো? ব্যারাম জানিস না? ক্লেপ্টো মনিয়া, কেলিপি। টেলিফোনটা নামিয়ে রেখে বারিন ভৌমিক তার খোলা সুটকেসের দিকে দেখলেন। হোটেলে এসে সুটকেস খুলতেই তিনি কিছু জিনিস অভাব তিনি লক্ষ্য করেছেন। এক ক্রাউন থ্রি কালস সিগারেট, একটা জাপানি বাইনোকুলার, 5টা 100 টাকার নোট সমেত একটা মানিব্যাগ। ক্লেপ্টোনোমিয়া, বাড়ির নামটা জানতেন কিন্তু ভুলে গিয়েছেন, আর ভুলবেন না। গল্পটি শোনার জন্য ধন্যবাদ। পরের দিনের গল্প, ভক্ত।